আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর, এটি নিয়ে উভয় দেশের মিডিয়া এবং একই সাথে কূটনৈতিক মহলে বেশ তোলপাড় চলছে। নানা আলোচনা, নানা সমালোচনা, নানা ঝাঁঝালো মন্তব্য এগুলো ক্রমাগত দৃশ্যমান হচ্ছে। বিশেষ করে গত 2-3 দিনে ইন্ডিয়ান মিডিয়া এবং ইন্ডিয়ার কূটনৈতিক মহলে এটি নিয়ে ব্যাপক একটা তোলপাড় পরিস্থিতি আমরা পরিলক্ষণ করেছি। এই বিষয়টির সূত্রপাত অনেক আগে থেকে, তবে সম্প্রতি 16ই আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিস্টার শহীদুল করিম তিনি একটি প্রেস ব্রিফিংয়ে যেমনটি জানিয়েছিলেন যে আপাতত ভারত সফরের অনুকূল পরিবেশ নেই বলে প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন না। এক্ষেত্রে এই অনেক মিডিয়াই এই ব্রিফিংয়ের পরিপ্রেক্ষিতে এমন শিরোনাম করেছে, যেমন বিবিসির মতো একটি গুরুত্বপূর্ণ মিডিয়া তারা শিরোনাম করেছে তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল করলো ঢাকা। এবং একই সঙ্গে অনেক পত্রিকা এভাবে নিউজ করেছে যে, বা মিডিয়া অনেকেই এভাবে নিউজ করেছে যে তারেক রহমানের দিল্লি সফর স্থগিত। আমার প্রশ্ন হলো, এই বিষয়টি এইভাবে উপস্থাপন করার প্রয়োজন ছিল কিনা? সফরের সময়সূচি নির্ধারিত হয়নি। উভয় পক্ষের সম্মতিতে সফরের সময়সূচি বা সফরসূচি সেটি নির্দিষ্ট না হওয়া পর্যন্ত সফরটি বাতিল হয়েছে অথবা স্থগিত হয়েছে এমনটি বলার সম্ভবত সুযোগ নেই, কিন্তু মিডিয়া এভাবে নিউজ করেছে। এক্ষেত্রে আমরা জানি যে মিস্টার শহীদুল করিম তিনি কি বলেছিলেন সেটি আমরা একটু উল্লেখ করি। তিনি বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত 5ই আগস্ট নতুন করে দিল্লিতে যেভাবে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তাতে এই প্রক্রিয়ার পরিবেশ বিনষ্ট হয়েছে, অর্থাৎ সফরের যে প্রক্রিয়া সেটার পরিবেশ বিনষ্ট হয়েছে। আমরা এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করছি। আমরা মনে করি এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। মিস্টার করিম আরও বলেন, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠাতে এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষকে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ এই অনুরোধের জবাবের অপেক্ষায় আছে, এমনটি মিস্টার শহীদুল করিম তিনি ব্রিফিংয়ে জানাচ্ছিলেন। এই ব্রিফিংয়ের অবস্থানটি পরিষ্কার যে অন্তত খুনি হাসিনা সেখানে অবস্থান করছেন। তিনি 5ই আগস্ট বাংলাদেশের আপত্তি পূর্বাহ্নে জানানো সত্ত্বেও ভারতীয় কর্তৃপক্ষ তাকে সংবাদ সম্মেলনে বক্তৃতা করার সুযোগ দিয়েছেন। যেই 5ই আগস্ট বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত একটি স্পর্শকাতর দিন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি। সেদিন শেখ হাসিনাকে বক্তৃতা করতে দিয়ে ভারত যে পরিবেশটি থাকা উচিত ছিল সফরের জন্য সেটি নষ্ট করেছে। ব্রিফিংয়ের মূল প্রতিপাদ্য এভাবেই মানে আমরা বিবেচনা করতে পারি। এরপরে এর প্রতিক্রিয়ায় গত 18ই আগস্ট ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র জয়সওয়াল তিনি আবার দিল্লিতে একটি স্টেটমেন্ট করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এই মুহূর্তে ভারতের কাছে কোনো আপডেট নেই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এরকমটি জানান মিস্টার জয়সওয়াল। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছি। এ ব্যাপারে আপডেট বা নতুন কোনো তথ্য থাকলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সরকারের এই অবস্থানটি বেশ কয়েকদিন ধরেই সরকার পরিষ্কার করছিল। বিশেষ করে 5ই আগস্টে শেখ হাসিনার ভারতে দিল্লিতে সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বিবৃতিটি দিয়েছিল সেটি শরণাতীত কালের মধ্যে অত্যন্ত কঠোর রাজনৈতিক ভাষায় এই ঘটনার প্রতিবাদ করেই বিবৃতি দেওয়া হয়েছিল এবং সেখানেও প্রসঙ্গগুলি উল্লেখ করা হয়েছিল যে বাংলাদেশের ভারতের সঙ্গে সম্পর্কটি অনুকূল করার ক্ষেত্রে কনসার্ন কী সেটি খুব স্পষ্টভাবে ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরা যে তারেক রহমানের এই সফরটি নিশ্চিত না হয় তারা যে প্রচণ্ড রকমের ক্ষুব্ধ হয়েছে এবং তাদের ভাষায় তাদের আভিজাত্যে লেগেছে, অথবা বাংলাদেশের সাহস এত বাড়ল কী করে
এরকম চোখ কপালে তোলার মতো প্রতিক্রিয়া তাদের পক্ষ থেকে পাওয়া গেছে। সবচেয়ে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যারা, তাদের একজন হলো বাংলাদেশে যিনি হাই কমিশনার হিসাবে দায়িত্ব পালন করে গেছিলেন দিল্লির পক্ষ থেকে, সেই বিনা সিকরি, এই সিনা বিক্রি, তিনি খুব কট্টর ভাষায় বাংলাদেশের এই পদক্ষেপের বা এই অবস্থানের সমালোচনা করেছেন। তিনি বলেছেন তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত রূঢ় এবং অহংকারী। এই বিনা সিকরি তিনি ভারতীয় একটি সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক বক্তব্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি যুক্ত করার কঠোর সমালোচনা করেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক অবস্থানকে তিনি খুবই রূঢ় এবং অহংকারী বলে অভিহিত করেন। বিনা সিকরির মতে একজন প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর এবং কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া দুটি আলাদা বিষয়। প্রত্যর্পণের মতো আইনি প্রক্রিয়া দীর্ঘ সময় নিতে পারে, ফলে এ ধরনের প্রক্রিয়ার অগ্রগতির সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় সফরকে যুক্ত করা ঠিক নয় বলে মনে করেন তিনি। বাংলাদেশ সরকারের অবস্থান নিয়ে বিস্ময় প্রকাশ করে সিনা বিক্রি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ যদি 2 বা 3 বছর সময় নেয় তাহলে কি ততদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন না, এ প্রশ্নও সামনে আসে। ঢাকার এ ধরনের অবস্থানকে তিনি অপ্রয়োজনীয় এবং কূটনৈতিক রীতির সঙ্গে অসামঞ্জস্য বলে মন্তব্য করেন। আমরা এই সিনা বিক্রির কাছে প্রশ্ন করতে চাই, শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর জন্য 3 বছর সময় লাগতে পারে, এটাও তো আপনাদের দিক থেকে অত্যন্ত খামখেয়ালি এবং অসৌজন্যমূলক আচরণ। নিজেরা খামখেয়ালি করে অসৌজন্যমূলক আচরণ করে আরেকটি দেশের সর্বোচ্চ সেন্টিমেন্টাল ইস্যুকে নিজেদের গায়ের জোরে ধামাচাপা দিতে চেষ্টা করা, এটিই বা কোন ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ অথবা কূটনৈতিক সৌজন্যতার পর্যায়ে পড়ে? এই প্রশ্ন বিনা সিকরিকে নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে আমরা করতে পারি। এছাড়া ভারতের একজন সাবেক পররাষ্ট্র সচিব তিনি আরও কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেছেন তারেক রহমান নিজের জন্য গর্ত খুঁড়ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল তিনি একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি বলেন তারেক রহমান এমন এক গর্ত খুঁড়ছেন যেখান থেকে আর বের হতে পারবেন না। ভারতের সাবেক এই কূটনীতিক বলেন তারেক রহমানের ভারত সফরকে হাসিনার প্রত্যর্পণের সঙ্গে যুক্ত করাটা কঠোর অবস্থান, এটি কূটনীতি নয়, এটি খামখেয়ালিপনা। আলোচনার জন্য একটি দরজা খোলা রাখা উচিত ছিল। কানওয়াল সিবাল আরও বলেন ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও একই ভুল করেছিলেন। সিবালের এই ভাষাটি হুমকির মতো ধরে নেওয়া যায়। তো তাদের একটা মাইন্ডসেট আছে, তারা একটা সরকার যারা 17 বছর ক্ষমতায় ছিল, এটা ভারতের নিযুক্ত কর্মচারীর মতো আচরণ করেছিল সেই সরকারের প্রধানমন্ত্রী। তাদের মাইন্ডসেটে সম্ভবত ওই ধরনের একজন দুর্বল মেরুদণ্ডের প্রধানমন্ত্রীকে তারা এখনও তাদের মস্তিষ্কের মধ্যে তারা দেখতে পান। ফলে তারা এইভাবে কথা বলতে সামর্থ্য রাখেন বলে মনে করেন যে এই যে তাদের দেশে সফর না করা এটি একটা গর্ত খোঁড়া। দ্বিপাক্ষিক সফর তো উভয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, সেখানে মর্যাদার প্রশ্নে নিশ্চয়ই একে অপরকে মর্যাদা দিয়ে সম্পর্ক রাখার প্রশ্ন। অন্যকে আন্ডারমাইন করে নিজেকে ঊর্ধ্বতন ভেবে কোনো সম্পর্কই কোনো রাষ্ট্রের সঙ্গে টেকসই হয় না। সেটি ভারতীয় কর্তৃপক্ষের একটা সাফল্য আছে, তারা বাংলাদেশের বিগত সরকারের ক্ষেত্রে সফল হয়েছেন। এই উপমহাদেশে আরও কিছু দেশের সঙ্গে তারা এমন আধিপত্যর আচরণ করতে সক্ষম হন, কিন্তু বাংলাদেশের সরকার, বাংলাদেশের মানুষের মানসিক জগৎ, এটি তারা বুঝতে যে অক্ষম, সেটি তাদের এই ধরনের প্রতিক্রিয়ায় খুব সুস্পষ্টভাবে তারা প্রকাশ করেন। তবে আরেকজন কূটনীতিক তিনি ওই ভারতীয় বার্তা সংস্থা ANI-কে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। ইনি বিদ্যাভূষণ সোনি, তিনি একটু অপেক্ষাকৃত সহনীয় মন্তব্য করেছেন এবং তার মন্তব্যটি মোটামুটি ডিপ্লোম্যাটিক ধরে নেওয়া যায়। তিনি বলেছেন তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ। এটা তিনি উভয় দেশের ক্ষেত্রেই যোগাযোগের পথ বন্ধের কথা বলেছেন। এই বিদ্যাভূষণ সোনি বলেন এই সফরের মাধ্যমে
ভারত বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন বিষয় দ্বিপাক্ষিক সমস্যা সমাধানের পথও খুলতে পারে। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার নিয়েও আশাবাদ ব্যক্ত করেন সোনি। তিনি বলেন, আমার মনে হয় তারেক রহমান তুলনামূলকভাবে অনেক বেশি খোলামেলা মানুষ। তিনি ভারত বিরোধী নন এবং নিজে এমন কোনো বক্তব্য দেননি যেটিকে ভারতের বিরুদ্ধে বলে মনে করা যায়। তাই ভারতও সতর্কভাবে এই সুযোগ তৈরি করার চেষ্টা করছে। দুই দেশের সরকারি মুখপাত্ররা এখন পর্যন্ত যেসব বক্তব্য দিয়েছেন সেগুলো মূলত রাজনৈতিক বক্তব্য। তবে দুই দেশের রাজনীতিবিদরা এ বিষয়ে সরাসরি কিছু বলেননি। তাই তারেক রহমানের ভারত সফরের এখনও সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন। আমরা এই সোনির মন্তব্যটিকে মোটামুটি সহনশীল এবং ভারসাম্যপূর্ণ মনে করি। নিশ্চয়ই তারেক রহমানের সফর চূড়ান্তভাবে বাতিল তারেক রহমান করেননি। ভারতের সফর করব না এমন কোনো সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষ থেকে নেওয়া হয়নি। অনুকূল পরিবেশের কথা বলা হয়েছে। অনুকূল পরিবেশগুলো কি কিছু তো ব্যক্ত করা হয়েছে। তাছাড়া গঙ্গার পানি বন্টন চুক্তি এই বছরই শেষ হবে। বাংলাদেশের পক্ষ থেকে তাগিদ আছে সে বিষয়ে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে ভারতীয় কর্তৃপক্ষকে তাগাদা দিয়েছে। এই বিষয়ে একটা অনুকূল মনোভাব তারা নিজেদের মধ্যে তৈরি করে সেটি যদি বাংলাদেশকে জানান, হাসিনার প্রত্যর্পণ বা হাসিনাকে ফেরত দেওয়া, এটি যদি এই মুহূর্তে কোনো কারণে ভারত খুব বেশি আগ্রহী নাও হয়, অন্তত হাসিনা ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ বিরোধী কোনো রাজনৈতিক অবস্থান ব্যক্ত করতে পারবেন না, যেটি 30শে জুলাই পার্লামেন্টে নরেন্দ্র মোদী সে দেশের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে নিশ্চিত করেছেন। সেটুকু যদি নিশ্চিত করা যায় এবং এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ মিনিংফুললি বাংলাদেশের কর্তৃপক্ষকে যদি সেই বিষয়ে নিশ্চিত করতে সক্ষম হন, হাদির হত্যাকারীরা এখন হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিরা এখন ভারতে বন্দী, সহজেই 2013 সালের প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদেরকে বাংলাদেশকে হস্তান্তর করা এটি কোনো কঠিন কাজ না। তিস্তার পানি বন্টন চুক্তি নিয়েও যদি একটা ইতিবাচক মনোভাব বাংলাদেশের প্রতি ভারত দেখাতে সক্ষম হন এবং বাংলাদেশ যদি কনভিন্স হয় যে না, নতুন একটি ডাইমেনশন তৈরি হতে যাচ্ছে, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ বা পুশিন প্রচেষ্টা, এ ব্যাপারেও যদি ভারত একটা অনুকূল মনোভাব পোষণ করে এবং দ্বিপাক্ষিক এই সংকট সমাধানে ভারত যদি সুনির্দিষ্ট কোনো অবস্থান বাংলাদেশকে কনভিন্স করতে সক্ষম হয়, তাহলে এই পরিবেশটি অনুকূল হয়। তারেক রহমান সহজেই ভারতে সফর করবেন এবং নরেন্দ্র মোদীকে তিনি বাংলাদেশ সফরের আমন্ত্রণ করবেন। নরেন্দ্র মোদীও সুবিধাজনক সময় বাংলাদেশে সফর করবেন। তাহলেই তো সম্পর্ক সুন্দর হওয়ার যে প্রত্যাশা ভারতের পক্ষ থেকে মেকি হলেও করা হয়, সেটি নিশ্চয়ই একটি পরিণতি পেতে পারে। আমরা দীনেশ ত্রিবেদীকে যখন বাংলাদেশ হাই কমিশনার করে পাঠানো হয়, তাকে মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। বাংলাদেশকে নিয়ে হয়তো তাকে কোনো নতুন অ্যাসাইন করা হয়েছে। আমরা যদি এটিকে ইতিবাচকভাবেও ধরি, ত্রিবেদী 10ই আগস্ট তারেক রহমান সাহেবের সঙ্গে যখন দেখা করেছেন, তখন তার বডি ল্যাঙ্গুয়েজে তিনি প্রকাশ করতে সক্ষম হয়েছেন যে তিনি আন্তরিক, এবং তিনি তারেক রহমানের আন্তরিকতা নিয়েও বাইরে এসে সাংবাদিকদের সামনে প্রশংসা করেছেন। তিনি উড়ে গেছেন দিল্লিতে, সেখান থেকেও তিনি ফিরে এই যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বার্তা পুনর্ব্যক্ত করেছেন। ফলে পরিবেশটি নষ্ট করার দায় ভারতের, পরিবেশটি অনুকূল করার যে বাংলাদেশের প্রস্তাব, সেক্ষেত্রে ইতিবাচক সাড়া না দেওয়া এর দায়ও ভারতের। বাংলাদেশের অবস্থান যে সঠিক সেটি প্রকৃত অর্থেই ভারতের কূটনীতিবিদ, ভারতের সাবেক পররাষ্ট্র সচিব, ভারতের মিডিয়ার যে সংবাদ, বাংলাদেশ বিরোধী যে কট্টর অবস্থান, সেগুলো থেকেই আমরা অন্তত এ বিষয়ে নিশ্চিত হতে পারি যে বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মেরুদণ্ড সোজা করার যে নীতি গ্রহণ করেছেন, বাংলাদেশের 18 কোটি মানুষ তারেক রহমানের এই বিষয়ে তার সাথে আছেন, এমনটি আমরা নিশ্চিতভাবে বলতে পারি। দীনেশ ত্রিবেদী গত 18ই আগস্ট তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদী শুধু একটি বিষয় উল্লেখ করেছেন, আমাদের অর্থাৎ দুই দেশের প্রধানমন্ত্রী দেখা করতে হবে। আপনি আমার পক্ষ থেকে তাদের বলতে পারেন, আপনার কাছে ভারতের প্রধানমন্ত্রীর আশ্বাস রয়েছে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যখন ভারত সফর করবেন তখন তাকে এমন সম্মানজনক অভ্যর্থনা দেওয়া হবে যা তিনি প্রাপ্য এবং এটি স্মরণীয় সফর হবে। এই ধরনের ছেলেভুলোনো কথা কূটনীতিতে বর্তমান অবস্থায় খুব বেশি প্রযোজ্য নয়। এটি হাসিনাকে বললে তিনি লাফ দিয়ে ভ্যানিটি ব্যাগ নিয়ে স্যান্ডেল না পরেই হয়তো রওনা দিতেন, কিন্তু এটি তারেক রহমানের ক্ষেত্রে সম্ভব না। আপনি তাকে যথাযথ সম্মান দেবেন,
তাকে সম্বর্ধনা দেবেন এর অর্থ কি? ফটো সেশন, ফুলের তোড়া, বিশাল আকারের নৈশভোজ, এই সমস্ত, এগুলো তো কোনো দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য কোনো ধরনের উত্তেজনা বা একটা সৌহার্দ্যের পরিবেশ নিশ্চয়ই তৈরি করবে না। এ সমস্ত বিষয়ে খুব ছেলেভুলানো একটা কূটনৈতিক বার্তা। এই বার্তায় এখন কাজ হবে না, এটা বিগত 15 বছরে হয়তো এই বার্তায় অনেক কাজ হয়েছে। ফলে একটা ছবি তুলতে পারলে সুখী হতেন ইন্ডিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা জো বাইডেনের সঙ্গে একটি সেলফি তুলতে পারলে এর আগের প্রধানমন্ত্রী তিনি নিজের জীবনকে সর্বোচ্চ কৃতার্থ মনে করতেন। নিশ্চয়ই বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তেমন সম্বর্ধনা, তেমন নৈশভোজ, তেমন ফুলের তোড়া, লাল গালিচা এসবের জন্য লালায়িত এমনটি মনে করার কোনো কারণ নেই। দীনেশ ত্রিবেদী যেদিন বাংলাদেশে প্রবেশ করেন তিনি একই আকাশ, একই বাতাস, একই মাটি, একই যন্ত্রণার যে মেসেজ দিয়েছিলেন, সেই 12ই জুন যেদিন তিনি বাংলাদেশে প্রবেশ করেন সেই দিনই মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফ একজন বাংলাদেশের নাগরিককে গুলি করে হত্যা করেছে। এই কি একই আকাশের নমুনা, একই বাতাসের নমুনা, একই যন্ত্রের নমুনা? তবে দীনেশ ত্রিবেদীর সর্বশেষ একটি কথাকে আমি আমলে নিতে চাই। তিনি বলেছেন, আমরা বলছি না যে আপনারা অতীত ভুলে যান, কিন্তু অতীতকে রাখুন এবং অতীতের মতপার্থক্যগুলো মিটিয়ে ফেলুন, কিন্তু এগিয়ে যান, স্থবির হয়ে থাকবেন না, শুধু এগিয়ে চলুন। আমরাও দীনেশ ত্রিবেদীর মাধ্যমে ভারতের সরকারকে বলতে চাই, আমরা অতীতকে ভুলে যেতে চাই না, কারণ অতীতে আপনারা আধিপত্যবাদের সর্বোচ্চ সীমারেখা অতিক্রম করেছেন বাংলাদেশের প্রশ্নে। আমরা এগিয়ে যেতে চাই। এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই একটাই প্রশ্ন, বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের মর্যাদা, সাম্যের নীতি, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীনতা এবং একে অপরের ব্যাপারে নাক না গলানোর রীতি, এগুলো আপনারা নিশ্চিত করেন। আমরা কনভিন্স হতে চাই যে আপনারা আপনাদের মাইন্ডসেট পরিবর্তন করেছেন। বিগত 15 বছরের যে মাইন্ডসেট সেখান থেকে বেরিয়ে একটি সার্বভৌম রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনে আপনারা আন্তরিক। এই ভাবটি বিশ্বাসযোগ্যভাবে প্রকাশ করতে পারলে নিশ্চয়ই সবচেয়ে নিকটতম প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশীর সঙ্গে আমরা নিশ্চয়ই শত্রুতার সম্পর্ক চাই না, আমরা যুদ্ধের সম্পর্ক চাই না, আমরা বৈরিতার সম্পর্ক চাই না। সৎ প্রতিবেশী সুলভ একটা মর্যাদার সম্পর্ক, এটি নিশ্চিত করা বাংলাদেশের বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ।